প্রিয় দর্শক, দীপ্ত টিভির বিশেষ আলোচনা তক্কাতক্কিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আজ আমরা কথা বলবো জনপ্রতিনিধিদের বরখাস্ত ও গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ। প্রিয় দর্শক, এই বিষয়ে কথা বলবার জন্য চারজন বিজ্ঞ আলোচক আমাদের আমন্ত্রণে স্টুডিওতে এসেছেন। আসুন প্রথমে তাদের সঙ্গে পরিচিত হই। আমার ডান দিকে আছেন সৈয়দ ইশতিয়াক রেজা, আমি ৭১ টেলিভিশনে কাজ করি, ডিরেক্টর নিউজ এন্ড অপারেশন হিসেবে। আলোচনায় আপনাকে স্বাগত। আমি ইকবাল হাসান মাহমুদ, আমি বিএনপির ভাইস চেয়ারম্যান। ওয়েলকাম। আমার বাঁ দিকে আছেন উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল শহীদ, এমপি, ফরমার চিফ হুইপ, বাংলাদেশ পার্লামেন্ট। তক্কাতক্কিতে আপনাকে স্বাগত। খালেকুজ্জামান, সাধারণ সম্পাদক, বাসদ। আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, আজকের আলোচকদের সঙ্গে পরিচিত হলেন। আমরা আলোচনায় যাব। প্রথমে এইটুকু ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। গেল কয়েকদিনে আমরা দেখলাম প্রায় ৮ জন মেয়র, পৌরসভার চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এদেরকে বরখাস্ত করা হয়েছে। তো এই প্রেক্ষাপটে যদি বলেন, আজকে হোসেন জিল্লুর রহমান একটা মন্তব্য করেছে যে একটা আইনি কৌশল রেখেছে, কিন্তু মূলত রাজনৈতিকভাবে তাদেরকে হেয় করবার জন্য এটা ব্যবহার করা হচ্ছে, এবং এইটার মধ্য দিয়ে সংসদীয় গণতন্ত্র কিংবা স্থানীয় সরকার শক্তিশালী হতে পারে না। এই প্রেক্ষাপটে যদি আলোচনা শুরু করেন। দেখেন, এটা হচ্ছিল যে আপনারা যদি লক্ষ্য করবেন যে আওয়ামী লীগ আসার পরে দুটো লোকাল গভর্নমেন্টের নির্বাচন হয়েছে। একটা হলো পৌরসভা নির্বাচন হয়েছিল, তারপরে ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছিল, এটা আবার হয়েছে পৌরসভা এবং ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন। তো এই দুটো নির্বাচনেই দেখা গেছে প্রথম দিকে বিরোধী দলের চেয়ারম্যানের সংখ্যা অনেক বেশি হচ্ছিল। পরের ফেজগুলোতে যে দেখা গেছে চেঞ্জ করা হয়েছে, এবং চেঞ্জ করার মূল কারণটা হচ্ছিল যে ইলেকশন কমিশনটা দুর্বল ছিল। দুর্বল থাকার দরুন তারা আর ওই জনগণের রায়কে তারা আর প্রতিফলিত করতে পারে নাই, যা ইচ্ছাভাবে ভোট কেটে নিয়ে চেয়ারম্যান করা হয়েছে। তারপরে সব দেখা গেল যে কয়টা চেয়ারম্যান হয়েছিল সেই কয়টাকেও আর সহ্য করতে পারলেন না ওনারা। সেই কয়টাকেও আমার ধারণা এই গত ওনাদের ৮ বছরে ওনারা বোধ হয় ৫ চেয়ারম্যানকে ওনারা বরখাস্ত করেছেন এখানে বসে। এবং এও শোনা যায় যে হঠাৎ করে ওনাদের তখনকার জেনারেল সেক্রেটারি এবং এলজিআরডি মিনিস্টার সৈয়দ আশরাফকে স্মরণীয় হয়েছে যে উনি এটাতে রাজি হতেন না বরখাস্ত করার জন্য, যে একটা ইলেকটেড বডিতে তার চেয়ারম্যানকে বরখাস্ত করা, এটা উনি রাজি হচ্ছিলেন না। সেজন্য এখন একটা খাস লোককে বসানো হয়েছে যে সে উনি আইন কানুন উনি কিছুই মানেন না, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট কিছুই মানেন না। তার প্রতিফলন আমরা দেখতে পেলাম যে আমাদের 3জন মেয়র, রাজশাহী এবং সিলেট এবং হবিগঞ্জের মেয়র সুপ্রিম কোর্ট থেকে অ্যাপিলেট ডিভিশন থেকে রায় নিয়ে তারা যোগদান করেছেন। একজন বসেছিলেন বোধহয় 1 ঘন্টা না আধা ঘন্টা, আর একজন বসেছিলেন 6 মিনিট, আর একজন বসতেই পারেন নাই, তার অফিসেই তালা মারে দিয়েছিল। তো এই যদি গণতন্ত্রের চেহারা হয়, আর আমার সহকর্মী ভাই কিছুক্ষণ আগে বললো যে আইপিইউ নিয়ে কথা বলতে হবে, আইপিইউ নিয়ে কথা বলবো আপনার, আইপিইউ যখন চলছে সেই মুহূর্তে জনগণের প্রতিনিধিদেরকে মানে কাটা হচ্ছে, গলা কাটা হচ্ছে আপনার। তো সে এই আইপি করে লাভটা কি? আর এরকম সম্মেলন আমরা অনেক সময়, আমরা 60 দশকের লোক, তো আইয়ুব খানকেও দেখেছি অনেক সম্মেলন করেছেন এরকম সম্মেলন, কিন্তু দেশে গণতন্ত্র থাকে নাই। জি, উপাধ্যক্ষ আব্দুল শহীদ, এই সময় আইপিইউ করে কি হবে সেই প্রশ্ন তিনি তুলেছেন। ধন্যবাদ তক্কাতক্কি অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত করার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি রুবায়েত ফেরদৌস সাহেবকে। আসলে উনি যে কথাটা বলছেন যে আইয়ুব খানের কিন্তু একটা প্রেতাত্মার চাপ তো ওনাদের উপরে থাকবে, কারণ তখনকার সময় ওই বেসিক ডেমোক্রেসি, গণতন্ত্রে বিশ্বাস করতেন তো ওনারা, সেই জন্য এটা এখনো আছে। তো কথা হচ্ছে যে আইন তো সবার জন্য সমান। স্থানীয় সরকার ব্যবস্থায় যদি স্থানীয় সরকারের কোনো জনগণের কোনো প্রতিনিধি যদি কোনো বেআইনি কাজ করে, অথবা কোনো মামলা বা কোনো খুন বা কোনো হত্যা অথবা এমন ধরনের অসামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত হওয়ার কারণে তার বিরুদ্ধে কোনো যদি মামলা হয়ে থাকে, তাহলে স্থানীয় সরকার আইন, যেটা সর্বশেষ যেটা আমাদের সংসদে ইতিমধ্যে বিভিন্নভাবে সংশোধন হয়েই এই লোকগুলা কিন্তু দেশের নাগরিক হিসাবে তারা কিন্তু আইনের ঊর্ধ্বে নয়। একজন জনপ্রতিনিধি সে অপরাধ করবে কিন্তু তার শাস্তি হবে না, বা তার শাস্তির কোনো বিধানে তাকে নেওয়া যাবে না, এরকম কোনো ধরনের ডেমোক্রেটিক ইনস্টিটিউশন কাজ করতে পারে না। তাই যদি এরকম কোনো ধরনের জনপ্রতিনিধি যদি কোনো আইনি আদলে, বিশেষ করে চার্জশিট হওয়ার পরে কোর্টে যখন চার্জশিট গ্রহণ করে, তখন যদি কারো বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ থাকার কারণে
আইনিভাবে যে স্থানীয় সরকার আইনি যে ব্যবস্থা আছে সেটা প্রতিকার করার দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রক, কারণ রুলস অফ বিজনেসে কিন্তু ওই মিনিস্ট্রির কিন্তু ওই দায়িত্বটা আছে। এখন আইপি কনফারেন্স সাইমultaneously ওই সময়ে দেশে অনুষ্ঠিত হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে ডেমোক্রেটিক ভ্যালুজের জন্য, এবং বাংলাদেশ ডেমোক্রেটিক ভ্যালুজের যে সাবস্ক্রিপশন বা সাবস্ক্রাইব করতেছে একটা ফোকাল পয়েন্ট হিসাবে বাংলাদেশের এই কারণেই ইট ইজ দ্য প্লেজার অ্যান্ড আই থিঙ্ক এ প্রিভিলেজ ফর দ্য কান্ট্রি লাইক বাংলাদেশ টু হোস্ট সাচ এ ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স ইন বাংলাদেশ। তো এইটাকে আমার মনে হয় ব্র্যাকেট করে কথা বলার কোনো কারণ নেই। যেখানে হিউম্যান রাইটস, যেখানে মাইগ্রেশন ইস্যু, যেখানে ইন্টারনাল মানে বাইলেটারাল কোনো ইস্যু নিয়ে কারো ইন্টারফারেন্স করা, এই সমস্ত রেজলিউশন পর্যন্ত হয়েছে গভর্নিং কাউন্সিলে। তো সেই হিসাবে জেনারেল অ্যাসেম্বলিতে সেই হিসাবে আইপিওকে এখানে ব্র্যাকেট করার কারণে, কারণ আমার মনে আছে সাইবুর রহমান সাহেব যখন অর্থমন্ত্রী ছিলেন তখন NAM নন অ্যালাইনমেন্ট মুভমেন্টের কনফারেন্স বাংলাদেশে হওয়ার জন্য আজকের যে নেম ফ্ল্যাটে আমরা থাকি বা যারা থাকেন সেটা করা হয়েছিল ওই নেমের কনফারেন্সের জন্য। যখন এই আওয়ামী লীগের সরকার ক্ষমতায় যেতে পারল না, তখন বিএনপি ক্ষমতায় আসেন, বেগম জিয়া আসার পরে সাইফুর রহমান অর্থমন্ত্রী হওয়ার পরপরই তিনি বললেন যে এত টাকা খরচ করে আমাদের এখানে এই সমস্ত জোটনির্বাচন সম্মেলন করার কারণটা কি? এটা বাদ উনিই বাদ দিলেন, প্রধানমন্ত্রীরা বলতে হয় নাই। তো ওনারা তো গ্লোবাল কমিউনিটির সাথে যে কানেক্টিভিটি, আমাদের যে একটা ইন্টারাক্টরি লেভেল থেকে আরম্ভ করে আমরা আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট, এই যে আজকে MDG বা SDG, যেখানে এই যে SDGর যে একটা অ্যালাইনমেন্টটা, সেটা ম্যাপিং উইথ দ্য মিনিস্ট্রিজ, আমাদের যদি কোনো রেশিও ডিসক্রিমিনেশন থাকে তাহলে সেটা যাতে সেট মানে অ্যাডজাস্ট করা যায়, তার জন্য কিন্তু এই SDGতেও কিন্তু আমরা টার্গেট করে আগাচ্ছি। তার মানে 17টা গোলকে নিয়ে আমরা 67টা কি বলে টার্গেট নিয়ে এগোচ্ছি। এগুলো হচ্ছে গ্লোবাল কানেক্টিভিটির একটা বড় ফোকাল পয়েন্ট বা ফোকাসিং এরিয়া টু অ্যাড্রেস দ্য হোল অফ দ্য গ্লোব দ্যাট আমরা উই আর প্রসিডিং ইন সাচ ওয়ে। সেই কারণে স্থানীয় সরকার ব্যবস্থায় যদি সরকারের তার ক্যাবিনেটের বা কোনো মন্ত্রণালয়ের কোনো ধরনের আইনি কোনো পদক্ষেপ নেওয়ার জন্য যদি ব্যবস্থা নেয়, সেটাকে আমার মনে হয় এটাকে আইপিওর সাথে কম্পেয়ার মেলানোটা ঠিক হবে না। আর দ্বিতীয়ত হলো আমি একটা কথা সাথে সাথে শেষ করতে চাই, যেহেতু রুল অফ ল যেহেতু দেশে আছে, সেখানে তো কেউ যদি সংক্ষুব্ধ হয় তার তো নিশ্চয়ই ঊর্ধ্বতন আদালতে গিয়ে সেখানে তার সাইল হওয়ার সুযোগ রয়েছে। সেখান থেকে যদি কোনো ধরনের কোনো ভার্ডিক্ট তাকে যে সাহায্য করে, সেটার ব্যাপারে তো সরকার তো কিছু বলা নাই যে না হইল। আমি এটার সাথে সংযোজন আরো অনেক বক্তা আছেন, বলেন। উনি বললেন যে আইনের চোখে সবাই সমান, আইনের ঊর্ধ্বে কেউ না। সুপ্রিম কোর্ট যেখানে ক্লিয়ার করলো এইসব মামলা থাকা সত্ত্বেও, তাহলে সুপ্রিম কোর্ট কি আইন জানে না? তাহলে সুপ্রিম কোর্ট এটা ক্লিয়ার করলো কেমন করে? সেটা আমার 1 নম্বর প্রশ্ন। সুপ্রিম কোর্টের এক কথার উপরে যদি এদেশের কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল হয়ে যায়, আর সুপ্রিম কোর্টের এই রায়ের কেন মেয়র সাহেব বসতে পারবেন না, সেই প্রশ্নটা আমি ওনার কাছে রেখেছি। এটা তো পরবর্তী মামলা, এটা পরবর্তী মামলায়, আমরা একটু শুনি ওই মামলায় নয়, পরের যে মামলায় উনি অভিযুক্ত হয়েছে সেই মামলায়। স্থানীয় সরকার বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের যে দুটি দল বারবার পরিবর্তন করে করে ক্ষমতা এসছে, কারো কাছে কোনো গুরুত্ব কখনো পায়নি, না বিএনপি না আওয়ামী লীগ, কারো কাছেই আসলে স্থানীয় সরকার ব্যবস্থা কখনো গুরুত্ব পায়নি। এবং আমাদের সংবিধানেও দেখবেন স্থানীয় শাসন বলে একটা শব্দ আছে, স্থানীয় সরকার বলে কোনো কিছু নেই। এবং তারা কিন্তু উভয় ক্ষমতায় ছিল, তারা কেউই শব্দটির পরিবর্তন করেনি। এবং আমাদের এখানে কেন্দ্রের একটা আধিপত্য ইয়ের উপরে, প্রান্তিক মানুষের উপরে রাখার জন্যই স্থানীয় সরকার ব্যবস্থাকে সবসময় দুর্বল করে রাখা হয়েছে। এবং স্থানীয় মন্ত্রণালয় যে কাজটি করলেন আইপিও সম্মেলন চলার সময়, আমার কাছে মনে হয়েছে এখানে আমলাতন্ত্রের একটা খবরদারির বড় ধরনের এক্সপ্রেশন আমরা এটা দেখতে পেয়েছি। এবং টাইমিংটা আমার কাছে মনে হয়েছে এটা খুবই একটা অদ্ভুত। আমরা গণতন্ত্রের কথা বলছি, আইপিও সম্মেলন করছি, তখন নির্বাচিত প্রতিনিধিদের সাথে এই আচরণ। 3 জন মেয়র, আওয়ামী লীগের এখন যে বিশাল সুসময় যাচ্ছে সারা দেশে, তাতে 3 জন মেয়র এমন কি ক্ষতি হয়ে যেত যদি তারা অফিস করে বা না করে। উনি হয়তো বলছে যে আইনি আশ্রয় নিয়ে তারা তো শেষ পর্যন্ত আবার অফিসে গেল, কিন্তু আমার কাছে মনে হলো যে নজির হিসেবে এটা খুব খারাপ হয়ে থাকলো। সবচেয়ে দুঃখজনক যেটা লেগেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী তিনি বলেছেন প্রধানমন্ত্রী এটা জানতেন না। তাহলে কি জানলে আইনটা ডিফারেন্ট হতো? সেটাও তো একটা কথা থেকে যায়। তাহলে উনি জানলে তাহলে এটা হতো না। আইনের শাসন শব্দটা থাকলো কোথায়? এটা একটা খুব আমার কাছে মনে হচ্ছে যে একটা খুবই দুর্বল আত্মসমর্পণ হয়েছে। এবং এইখানে আমলাতন্ত্র, আপনি যদি এখন এমপিদের দিকেও তাকান, আমরা স্থানীয় সরকার ব্যবস্থাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছি, এমপিরাও কিন্তু এখন
প্রান্তিক পর্যায়ে নির্বাচিত হচ্ছে প্রান্তিক মানুষের দ্বারা, কিন্তু তারা আসলে কেন্দ্রের প্রতিনিধি। তারা ওখানে গিয়ে উপজেলা চেয়ারম্যানের উপরে খবরদারি করছে, তারা ওখানে গিয়ে, যাই হোক, একটা বড়, আমরা প্রায়ই খবর দেখতে পাচ্ছি উপজেলা চেয়ারম্যানের সাথে এমপির দ্বন্দ্ব। আমি সাংবাদিক হিসেবে প্রায় আমাকে রিপোর্ট করতে হয়। এবং ইউনিয়ন পরিষদের দিকে যদি তাকান, খুব কম সংখ্যক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে দেখবেন সে তার এলাকায় থাকে, বেশিরভাগ ঢাকায় থাকে। তারা এখানে ফ্ল্যাট, গাড়ি বাড়ি করে, অর্থাৎ প্রান্তিক মানুষের সাথে যোগাযোগটা শুধুমাত্র রাজনীতি করার জন্য, ক্ষমতায় থাকার জন্য, কিন্তু তার জীবন বিলাসটা আসলে কেন্দ্রে থেকে খবরদারি করার জন্য। সুতরাং সেন্টার এন্ড পেরিফেরি বলে 70-এর দশকে যে আমরা শুনতাম যে কেন্দ্র প্রান্তকে শোষণ করে, সেইটার মনে হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক রূপ আমরা এখন দেখতে পাচ্ছি এই শাসন ব্যবস্থা। খালেকুজ্জামান, এটা উনি একটু বলার চেষ্টা করেছিলেন, আমাদের এখানে বাস্তবে কমিটমেন্টের সঙ্গে প্র্যাকটিসের ভীষণ অসঙ্গতি। অর্থাৎ যেমন অঙ্গীকার এবং আমাদের যে ঘোষণা, মুক্তিযুদ্ধ যখন শুরু হয় প্রবাসী সরকার 3টা কথা বলে শুরু করেছিল: সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। এবং সংবিধানে বলা হয়েছিল গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ। এগুলি কোনোটার এখন খুঁজতে গেলে সেগুলো অনুবীক্ষণ নিয়ে খুঁজতে হবে কোথায় আছে। একইভাবে যে স্থানীয় সরকার, এটা একটা বিশেষ অবস্থান ছিল যা আমরা বুঝেছিলাম আর কি। অর্থাৎ জনগণ ক্ষমতার মালিক। সুনির্দিষ্টভাবে, আপনি তো সংবিধান সম্বন্ধে জানেন, বিভিন্ন দেশের এত সুনির্দিষ্ট করা নাই। কথার অর্থ কি? অর্থ হচ্ছে যে জনগণ ক্ষমতার মালিক হবে কিভাবে? তার মানে 16 কোটি মানুষ তো এক জায়গায় বসে দেশ শাসন করতে পারবে না। 300 ভাগে ভাগ করা হয়েছে। ভাগ করে জনগণের প্রতিনিধি তারা আইন তৈরি করবেন, আইন পরিষদের সদস্য হবে, নীতি নির্ধারণ করবেন। আর সমস্ত স্তরের জনগণ, সে এখন গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা এবং বিভাগ, যেগুলি স্তর আছে, এই সমস্ত স্তরের জনগণের নির্বাচিত প্রতিনিধিরা, তারা সেখানে তাদের মতামতে, তাদের কল্যাণে, তাদের দ্বারা সেখানে শাসন কার্য পরিচালিত হবে। এই ছিল বোধ। তাহলে এই সবটা মিলে হচ্ছে। কিন্তু ওই যে উনি বললেন, ইংরেজিতে আপনি লিখে রাখছেন লোকাল গভর্নমেন্ট, বাংলা করলেন কি স্থানীয় শাসন। তাহলে গভর্নমেন্টের বাংলা তো শাসন হয় না। আজ পর্যন্ত সংবিধানে এই সংশোধনীটা আসলো না। কেন আসলো না? কারণ হচ্ছে শাসক দল যারা এই পর্যন্ত শাসন করেছেন, তাদের কাছে এরা হচ্ছে কর্মচারী। যদি ইলেক্টেড বাই দি পিপল, সেটাকে কি করে ডিসমিস করে চাকরি বরখাস্ত করে দিতে পারে? তাইলে এখন একজন এসআই একটা চার্জশিট দিবেন, আর উপসচিব দরখাস্ত দিয়ে নোটিশ দিয়ে বরখাস্ত করবেন। এটা কোন ধরনের কথা? গণতন্ত্রের ধারে কাছে আছে এগুলি, এইসব বোধ। একটা কথা বলি, ক্ষুদ্র দেখো এলাহি পনির বনাম বাংলাদেশ, একটা অবজারভেশন আছে সুপ্রিম কোর্টের। সেই সময় আপনার আগের যে প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেব ছিলেন, তার নেতৃত্বে দেখেন কি মানুষগুলি ছিলেন, হিসাব করেন। হাবিবুর রহমান সাহেব ছিলেন, উনিও বিচারপতি হয়েছেন। এবং এটিএম আফজাল সাহেব ছিলেন, তিনিও বিচারপতি হয়েছিলেন। মোস্তফা কামাল সাহেব ছিলেন, তিনিও বিচারপতি হয়েছিলেন। এবং লতিফুর রহমান ছিলেন, তিনিও বিচারপতি হয়েছিলেন। এই বেঞ্চ বসে তারা বলছে, যদি আমি অত বিশদ বলবো না, যদি সরকারের অধিকর্তা কিংবা তাদের ভৃত্য বা অনুসারীদের স্থানীয় সরকার পরিচালনায় নিয়ে আসা হয়, তাহলে এগুলি রাখার কোনো মানেই হয় না। ফলে এটা স্থানীয় সরকার সম্বন্ধে ওনাদের অবজারভেশনে পরিষ্কার বলছেন যে স্থানীয় সরকারের যে বেসিক কনসেপ্ট, এর ধারে কাছে এগুলি নাই। তো ফলে এর মধ্যে ম্যানুয়ালটা আমি আনি নাই, নাহলে সেগুলো প্রয়োজন, এত সময় আমার নাই। নাহলে আপনি দেখতে পারতেন যে সেই জায়গার মধ্যে যে অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে, এগুলি আসলে লোকাল গভর্নমেন্টের নামে, সেগুলি লোকাল ইনস্ট্রুমেন্ট। কেন্দ্রীয় শাসন ক্ষমতা যারা থাকে, তাদের শাসন কার্য পরিচালনা, সে সামরিক স্বৈরাচার হোক আর অসামরিক স্বৈরাচার হোক, বা গণতন্ত্রের নামে শাসন ক্ষমতার অধিকর্তা হোক, তারা তাদের একটা ইনস্ট্রুমেন্ট, হাতিয়ার হিসেবে এগুলিকে পরিচালনা করে। তো ফলে এর সঙ্গে স্থানীয় সরকারের বাস্তবে কোনো সম্পর্ক নাই। এখন এ নিয়ে আমরা আরও কথা বলব। প্রিয় দর্শক, এই পর্যায়ে তক্কাতক্কিতে ছোট্ট বিরতি নিচ্ছি। আজকে আমরা কথা বলছিলাম জনপ্রতিনিধিদের বরখাস্ত, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ। আমাদের সঙ্গে থাকুন, একটু পরেই ফিরে আসছি। প্রিয় দর্শক, তক্কাতক্কিতে আরেকবার স্বাগত। কথা বলছিলাম জনপ্রতিনিধিদের বরখাস্ত ও গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ। বিরতির আগে খানিকটা কথা আমরা বলেছি, বিরতির পরে টুকু ভাই যদি বলেন, উপাধ্যক্ষ আব্দুল শহীদ বলেছেন যে আইপিইউকে এর সঙ্গে টেনে আনা ঠিক হবে না। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মাননীয় নির্বাচিত সংসদ সদস্যরা এখানে আসছেন, তো বাংলাদেশের গর্বিত অংশীদার। তো একে কি এই বরখাস্তের সঙ্গে মেলাচ্ছেন আপনি? এটা ঠিক হবে না উনি বলতে চাচ্ছেন। উনি তো আমার সহকর্মী ছিলেন, এখন ওনারা আছেন, আমরা নাই আর কি। তো সহকর্মীর কাছে আমি বলতে চাই যে আমার গায়ে ঘা আছে, সেই ঘাটা দেখানোর জন্য আপনি একটা সম্মেলন করছেন, আর সেটা দিয়ে যদি কোনো আমি রেফারেন্স টানি, সেটা যদি অন্যায় হয়ে যায়,
তার জন্য আমি মনে কাছে ক্ষমা প্রার্থী। ঘাটা কি এইখানে? ঘাটা হচ্ছিল এক নম্বর হলো যে আমাদের যে পার্লামেন্টটা আছে সেই পার্লামেন্টে কার্যকর কিনা, সেই পার্লামেন্টের যে অপোজিশনটা আছে, আমি ভোটের কথা বাদই দিয়ে দিলাম, ওটা আমরা পার্টিসিপেট করি নাই, সেই জন্য নানান রকম যুক্তি ধরা হয়। যে পার্লামেন্টটা আছে সেই পার্লামেন্টে কতখানি কার্যকর আছে একটা, সেখানে যে বিরোধী দল আছে, সরকারেও আছে, বিরোধী দলেও আছে। তো এই এমন একটা অবস্থায় আমরা আইপিইউ সম্মেলন করছি এখানে। তবে আমার সৌভাগ্য হয়েছে, ছোটবেলায় আমি দেখেছি আমার বাবা দীর্ঘদিন এমএলএ এমপি ছিলেন, তিনি প্রায় যেতেন এই কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যাচ্ছেন, তারপর আইপিইউর কনফারেন্সে যাচ্ছেন। তো আমার বাবার আবার খুব গাছের হবি ছিল আর কি, উনি যে দেশেই যেতেন সেই দেশে একটা গাছ সুটকেসের মধ্যে ভরে নিয়ে আসতেন আর কি। তো এইসব সম্মেলন থেকে উনি গাছ নিয়ে আসতেন এবং আমাদের বাড়িতে লাগাতেন, এবং অনেক গাছ ছিল, বন্যাতে মরেও গেছে অনেক গাছ আর কি। তো এখন আমাদের দেশে যে অবস্থা চলতেছে, যেখানে মানুষের জীবনের নিশ্চয়তা নাই, সকালে উঠে গেলে বিকালবেলা লাশ হয়ে রাস্তায় পড়ে থাকে বা নদীর কিনারে পড়ে থাকে, যেখানে জনপ্রতিনিধিদেরকে যখন তখন বরখাস্ত করা হয়, যেখানে পার্লামেন্ট ওয়ার্ক করছে না, সেখানে আইপিইউর সম্মেলন, আইপিইউর প্রথম এটাই হচ্ছে গণতন্ত্র। সেই গণতন্ত্রই কতখানি আমাদের দেশে ফাংশনাল, এটা যদি এই দেশের প্রত্যেকটা নাগরিক জানে, এবং আপনি আজকে মডারেট করছেন, আপনিও জানেন যে আজকে গণতন্ত্রকে, সেইখানে আমরা আইপিইউর সম্মেলন করে যদি আমি আমার আত্মতৃপ্তি গ্রহণ করি, আমি মনে করি এই আত্মতৃপ্তির মধ্যে কোনো কিছু আছে বলে মনে হয় না। আর কিছুক্ষণ আগে যেটা বললেন আর কি, যে এই যে দ্বন্দ্ব আমাদের স্থানীয় সরকার এবং পার্লামেন্টের মেম্বারের যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বটা কিন্তু শুরু হয়েছে যখন থেকে পার্লামেন্টের মেম্বাররা এই লোকাল গভর্নমেন্টে কিছু কাজকর্ম করা শুরু করেছে। ডেভেলপমেন্ট পাওয়ার কিছুক্ষণ চলে আসছে, যখন টিআর কাবিখার ব্যাপারে যখন তাদের ইনফ্লুয়েন্স চলে আসছে, তখন এটা শুরু হয়েছে। পার্লামেন্টের মেম্বাররা যে শুধু সংসদীয় কাজই করবে, আইন প্রণয়ন এবং মানুষের জন্য কথা বলবে, এদের থেকে যখন এটার সাথে মিক্স আপ হয়ে গেছে, তখন ইন্টারেস্টের ক্লাশ হয়ে গেছে। ক্লাশ হয়ে যাওয়ার ফলে এখন যে আমাদের জেলা পরিষদই বলেন, আর উপজেলা পরিষদই বলেন, ইউনিয়ন কাউন্সিল বলেন, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানরা, মেয়ররা মোটামুটি ইন্ডিপেন্ডেন্ট। বাট এই দুইটা যে অর্গানাইজেশন আছে, উপজেলাতে তিনটা যে আছে, এখানে কিন্তু এমপি ইন্টারফারেন্স হবে যতদিন পর্যন্ত আইন করে শুধু এমপিদের টার্মস অফ রেফারেন্স শুধু আইন প্রণয়ন এবং দেশের সার্বিক রক্ষণাবেক্ষণের দায়িত্বে না পড়বে, ততক্ষণ ক্লাস হবে। জি, খুবই অভিজ্ঞ একজন সাংসদ আছেন, আপনি যদি বলেন, সাবেক চিফ হুইপ। ওটা হলো বিএনপি তো সবসময় আওয়ামী লীগের বিরুদ্ধে করা ওনাদের একটা, আমি বলবো যে ফান্ডামেন্টাল ওনাদের লেসন বা বেসিক লেসন। তো উনি একটু আগে যেটুকু বলছেন সেটা ওই লক্ষ্যেই তিনি ব্যাখ্যা দিয়েছেন। আইপিইউকে উনি নিশ্চয়ই, আমি আগেই বলেছি যে গ্লোবাল সিটিজেন বা গ্লোবাল ভিলেজের উনিও একজন নাগরিক, আমিও একজন নাগরিক, একই গ্রামের বাসিন্দা আমরা। পৃথিবী নামে যে গ্রামটা আছে সেই গ্রামের বাসিন্দা উনিও আমিও। সেই দৃষ্টিভঙ্গিতে আমরা উই ক্যানট বি এ পার্ট ফ্রম টোটালিজম অথবা ইন হোল অফ দ্য ওয়ার্ল্ড। কিন্তু ওনারা যেটা বলছে স্থানীয় সরকার, আমাদের খালেকুজ্জামান যেটা বললেন, স্থানীয় সরকার কনস্টিটিউশন কিন্তু আমার সামনেই আছে, বাংলায় লেখা আছে স্থানীয় শাসনের কথা, ইংরেজিতে লেখা আছে লোকাল গভর্নমেন্ট। এখন সরকার ওখানে লোকালি যদি সরকার গঠিত না হয়, তাহলে স্থানীয় শাসনে তো আসবে না। সো আমরা উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য প্রপার ডেফিনেশন, আইদার ইন বেঙ্গলি অর ইন ইংলিশ। তো সেই কারণে আমার মনে হয় যে স্থানীয় সরকার ব্যবস্থা আগে যে একসময় ছিল চৌকিদারির প্রথা, সেই শত শত বৎসর আগের কথা, সেটাও কিন্তু স্থানীয় সরকার ব্যবস্থার একটা প্রথম অঙ্গ বা অংশ হিসাবে এটা জন্ম দিয়েছে সেভাবে। এবং সেখান থেকে কিন্তু বর্তমান সভ্যতা মানে শাসন ব্যবস্থা, যে স্থানীয় শাসন ব্যবস্থার যে মানে একটা বিকাশ ঘটছে, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা চৌকিদারি ট্যাক্স দিয়েছি, এখন তখন এক সময় কিন্তু বুট ছিল না, যারা ট্যাক্স দিত না, ওনার আব্বার ট্যাক্স দিত, ওনার বুট ছিল হ্যাঁ, নো ট্যাক্স নো বুট। কিন্তু এটাও কিন্তু বঙ্গবন্ধু আইসা 70 সালে সবার জন্য বুট, অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ ভিত্তিতে ওয়ান ম্যান ওয়ান বুট, এটা 70-এর নির্বাচনে উনি 6 দফার ভিত্তিতে কিন্তু করেছিল বলেই সম্ভব হয়েছে সবাই ভোট দেওয়ার অধিকার আমরা আমাদের অর্জন করি। সেই হিসাবে সেটা তো পাকিস্তান আমলে ছিল, ইন্ডিয়া ছিল, আনডিবেটেড ইন্ডিয়াতে ছিল। আই এম টকিং অ্যাবাউট আওয়ার পার্সপেক্টিভ। সেটা তো সেই কারণে আমি মনে করি যে আসলে ওনাদের তো ওনারা নির্বাচন করে নাই, নির্বাচনী প্রতিষ্ঠান নিয়ে ওনাদের
অবশ্যই এ ধরনের কথা বলার কোনো প্রয়োজন এই মুহূর্তে নাই। ওনারা আসুক নির্বাচনে, আইসা ওনারা দেখুক যে পার্লামেন্টে যাওয়ার পর ওনারা না আসে পার্লামেন্টে, না আসে বিরোধী দলে, ওনারা আছে বিএনপিতে এবং এটি রাজনৈতিক দল হিসাবে ওই আরপিওতে যে রেজিস্ট্রেশন আছে ওইটার। কিন্তু ফিফথ অ্যামেন্ডমেন্ট যদি হাইকোর্ট বাতিল বা সুপ্রিম কোর্ট বাতিল করে থাকে, রাজনৈতিক দল হিসেবে তো বিএনপিরই তো অস্তিত্ব নাই। সেটা যদি ওনারা বিবেচনা সেটা কি করেন, আওয়ামী লীগের জন্য ভালো হবে? না আমি তো আমরা বিএনপি শেষ হয়ে আওয়ামী গেলে? লীগের জন্য ভালো অথবা খারাপ আচ্ছা, আমাদের- জুডিশিয়ারির কথা কিংবা দেশের জন্য ভালো হবে? শহীদ সাহেব, ওরা তো এক- আমাদের অস্তিত্ব নেই, আপনারা তো আমাদের নিয়ে অত অস্থির না, কেন? না, আমি শুতে, বলতেছি, বসতে, আমাকে ঘুমাইতে, শেষ- আমাকে শেষ আপনারা করতে আমাদের দিন। নাম নেন কেন? এই, আমাদের আমাদের অস্তিত্ব শত্রু। তো নাই। দরদি আমাকে শেষ শত্রু করতে এই দেন। জন্য। দরদি আমি তো শত্রু। এই জন্য- দরদি আমি তো শত্রু। আসতেই ভাবছিলাম যে বিএনপি তো নাই, কার সাথে কথা বলবো। তো এখন যেহেতু বিএনপি আছে বলে মনে উনি- হচ্ছে? উনি বিএনপি মনে হচ্ছে তো? একটা লেভেলে আছে যেহেতু, ওনারা খালি দুঃস্বপ্ন দেখেন খালি বসে বসে। সেই জন্য আমি আমার বিএনপি কথা- নাই, দুঃস্বপ্ন দেখেন আমি আপনি। শেষ করতে চাই ওই জন্য যে ওনারা যদি আইনের শাসন প্রতিষ্ঠায় যদি বিশ্বাস করেন যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট রায় দিয়ে একজন মেয়রকে আবার বসিয়েছে, এটা যদি বিশ্বাস করেন, জি। তাহলে তো নিশ্চয়ই সাংবিধানিকভাবে যত ধরনের অ্যামেন্ডমেন্ট বা যত কিছুই হয়েছে কোর্ট যেটুকু বাতিল করছে সেটাও আমরাও যেমন অস্বীকার করি না, ওনারা কেন করবে? না, আরেকটা মৌলিক বিষয় তিনি নিয়ে আসেন। আপনি যেহেতু অনেক দিন ছিলেন সংসদে, এই যে এমপিদের কাজ এবং স্থানীয় সরকার প্রতিনিধিদের কাজের মধ্যে যে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তিনি বলছেন, আমি সেরকম দেখতে পান কিনা? সেন্টিমেন্ট এটা 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 একটা ভালো কথা, দুজনেই তুলেছেন এই হ্যাঁ প্রশ্নটা। ভালো কথা। কিন্তু আমি পার্লামেন্ট মেম্বার হিসাবে আমি তো উপজেলা পরিষদের সভায়, যদিও আমাদের ওই আইনে বলা আছে যে এমপির কি পরামর্শ নেবেন, উপদেষ্টা। আমি এখন পর্যন্ত কোনো অপ্রয়োজনীয় একটি পরামর্শ দেই নাই। আমি মিটিংও পারতপক্ষে খুব যে যাই যে আমার প্রয়োজন না থাকলে, মানে আমার প্রয়োজন জনগণের কোনো ধরনের গ্যাপ যদি উপাধ্যক্ষ আব্দুল শহীদ কিন্তু একজন না, সেটা না। এমপি তো অবশ্যই আমাদেরও ডেমোক্রেসি, যেহেতু বিভিন্ন অথরিটারি সিস্টেম অফ গভর্নমেন্টের কারণে বাংলাদেশে এই যে 75-এর পর থেকে যেভাবে ইন্টারফারেন্স বাই দ্য অটোক্রেটিক সিস্টেম, এই ডেমোক্রেটিক এক্সারসাইজটা করার জন্য আমাদের লেসন নেওয়ার জন্য ওই পরিবেশটা কিন্তু আমি টানা আমরা 18 অনেকেই পাই বছর নাই। টানা 18 বছর জি, পার্লামেন্ট রেজা কভার ভাই। করেছি এবং 91 সাল থেকে প্রত্যেকটা সংসদে আমি উপস্থিত ছিলাম একজন রিপোর্টার হিসেবে, এবং আপনার সাথে আমার বহুবার দেখা হয়েছে। আমি দুইটি বড় দল আওয়ামী লীগ এবং বিএনপির এমপিদেরকে দেখেছি, তারা পার্লামেন্টে গলা ফাটিয়ে চিৎকার করেছে কেন স্থানীয় পর্যায়ে তাদেরকে ক্ষমতা দেওয়া হচ্ছে না। ওখানে উপজেলা চেয়ারম্যানের অফিস আছে, পৌরসভা চেয়ারম্যানের অফিস আছে, আমাদের কোনো অফিস নেই। এই চিৎকার করতে আমি দুই পক্ষ থেকেই দেখেছি। It's a comparative statement. এবং এমপিরা বেসিক্যাল ফাংশনটা কি, ল মেকার তারা। বসবে কোথায়? হ্যাঁ। আমি যে এই যে এখানে দেখেন আইপিতে কথাটা বলেছে, রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি যাকে বলে, তাহলে তো আমাকে যিনি ওই যে আপনি বসতে চাচ্ছেন, ওই যে আপনি বসার কথাটা বলছেন, বসা মানেই তো খবরদারি। একটু অ্যাড করতে চাই, আর্টিকেল 11-এ বলা আছে জনগণ যদি সার্বভৌম ক্ষমতার অধিকারী হয়ে থাকে তাহলে অবশ্যই তার পরিচিত, তার প্রতিনিধির মানে মাধ্যমে, তার মানে চয়েসের মধ্যে তার প্রতিনিধি একটা জায়গায় বসবে। এমপির বাসায় কিন্তু এমপির এবার অফিস। আমার বাসায় তো অফিস না, বিকজ একটু আগে আপনার তো কোনো দাপ্তরিক না, শহীদ ভাই, উইপেন অফ দা না আপনার তো কোনো দাপ্তরিক অবস্থান নাই, যেটা চেয়ারম্যানের আছে, উপজেলা চেয়ারম্যানের আছে, যেটা পৌরসভা চেয়ারম্যানের আছে, আমাদের পাহারাদারও তো লোক নেই। সেটাই। সুতরাং আপনার মূল কাজ হলো রাষ্ট্রকে আইন উপহার দেওয়া। আপনি যদি এখন এলাকায় গিয়ে গম বিতরণ, না আমি না, আপনার কথা বলছি না, আমি বলি এটা একটা প্রিভিলেজ হিসেবে গভর্নমেন্ট কিন্তু এই- যেমন চেয়ারম্যানকে দিচ্ছে, এমপিকেও কিন্তু একটা থোক বরাদ্দ দিচ্ছে উপজেলা কিন্তু চেয়ারম্যানকে দেওয়ার জন্য। উপজেলা চেয়ারম্যানকে দিচ্ছে। ইকবাল হাসান মাহমুদ টুকে যেটা বলেন, যখন থেকে এমপিরা এই জিনিসগুলো চাইতে শুরু করেছে, ডেভেলপমেন্ট ওয়ার্কের মধ্যে নিজেদেরকে যুক্ত করতে শুরু করেছে, তখন থেকেই কিন্তু তাদের খবরদারিটাও শুরু হয়েছে। এবং দুঃখজনক হলো এমপিরা, আমি যে কথাটা বলতে চেষ্টা করেছি, আমার মনে হয় সবার যদি একটু বোঝেন, এমপিরা স্থানীয় মানুষ কর্তৃক, অর্থাৎ প্রান্তিক মানুষ কর্তৃক নির্বাচিত প্রতিনিধি তারাও, কিন্তু তারা হয়ে উঠছে কেন্দ্রের প্রতিনিধি, হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস। না, ডেঞ্জারাস শব্দটা তারা ঠিক হয়ে হবে উঠছে। না। আমি একটু আপনাকে অ্যাড করতে চাই সাকিব ভাই। এখানে আবার আমি contradiction আমি হচ্ছে আপনার আমি কথার সাথে। সুইজারল্যান্ড এবং সুইডেন লোকাল গভর্নমেন্ট স্টাডি করেছি। তো সেখানে তাদের যে সিস্টেম যেটা আছে, তাদের গভর্নেন্স এরিয়াতে তাদের যে ক্যাবিনেটের সিস্টেম যেটা আছে, সেই সিস্টেম বা সেই কনস্টিটিউশনের 7 পৃষ্ঠার কনস্টিটিউশন তো আমরা এক্সারসাইজ করার মতো শক্তি আমাদের নাই। কিন্তু এরপরেও তাদের যে লোকাল গভর্নমেন্ট ট্যাক্সেশন সিস্টেম যেটা আছে সেটা তো খুব পাওয়ারফুল। গভর্নমেন্ট তাকে কিন্তু, সেন্ট্রাল গভর্নমেন্ট তাকে মেজর কোনো পোর্শন কন্ট্রিবিউশন করে না, সে নিজে স্বাধীন। আমার রাস্তা করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট। এইটাই তো আমি জায়গাটাই, আমাদের পানির ব্যবস্থা করছে সেন্ট্রাল আমার মনে গভর্নমেন্ট। উপস্থাপক আমাকে যদি একটু সুযোগ দেন, এই জায়গাটাই আমি আসতে যাচ্ছিলাম যে কেন কেন্দ্রের প্রতিনিধি হয়ে দাঁড়িয়েছেন। তিনি গিয়ে ওখানে কথা বলেন ডিসির সাথে, তিনি এলজিইডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে, কারণ প্রকল্পগুলো তাদের হাতে। উনি গিয়ে কথা বলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে, অর্থাৎ এই লোকগুলো সবাই কেন্দ্রের প্রতিনিধি।
তারা হয়ে উঠছে এমপির লোক, বাকি সবাই কেউ এমপির লোক। এটাই হয়ে উঠছে মেন। একটা তো রিয়েলিটি আপনি দেখেছেন টুকু ভাই, আমি একটু জিজ্ঞেস করতে যাই, যাদের ভোটে ওনারা নির্বাচিত হন সেই ভোটাররা দেখেছি প্রত্যাশা করে এমপি সাহেব তাদের জন্য কিছু একটা করে দিবেন। এমপি সাহেব এই পরিস্থিতি তৈরি করেছে, অনেক বছর থেকে আছে। না এমপিরা এই পরিস্থিতি তৈরি করেছে, এমপিরা এই পরিস্থিতি তৈরি করেছে। এমপিদের দোষ এটা কিন্তু একদিন দুদিনে না। আমি বলি এটা এমপিদের দোষ নয়। এখানে যেটা হয়েছে যে আমাদের গভর্নমেন্ট সিস্টেমে একটা সময় যখন ছিল, ব্রিটিশ আমলে যখন ছিল জেলা পরিষদ, তখন জেলা পরিষদের হাতে উইং ছিল, এডুকেশন উইং ছিল, রুরাল রোডস অ্যান্ড হাইওয়েজ ওরা করতো, রুরাল ওয়াটার্সের ব্যাপারে করতো, তাদের বিভিন্ন ডিভিশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট করতো, তারা করতো। কিন্তু আমাদের এখন যেটা হয়ে গেছে, আমরা রুরাল রোড করার জন্য এলজিআরডি করেছি, আমরা এডুকেশনের জন্য আমরা থানা এডুকেশন অফিসার করেছি, আমরা এগুলো আমরা কেন্দ্র থেকে করে ফেলেছি। অ্যান্ড ডেফিনেটলি এমপি তো আসে কেন্দ্রে, পার্লামেন্টে বসে, এবং মিনিস্ট্রিতে বিভিন্ন সাব কমিটি তারা মেম্বার হয় যখন, তো ন্যাচারালি তারা ওই যে কেন্দ্র থেকে যে লোকটা গেছে এবং যে নাকি ডেভেলপমেন্ট কন্ট্রোল করে তার কন্ট্রোল হাতে চলে আসে। এটা এখন যদি এই যে ডিস্ট্রিক্ট কাউন্সিল করা হয়েছে, আগের মধ্যে যদি রিভার্সে আগের মধ্যে চলে যাওয়া যায়, দেখলে এইসব কাজকর্ম তারা প্রাইমারি স্কুল থেকে শুরু করে হেলথ থেকে শুরু করে সব ডিস্ট্রিক্ট কাউন্সিলকে দিতে হবে দায়িত্ব। হেলথ মিনিস্ট্রি উইল সুপারভাইজ ডিস্ট্রিক্ট কাউন্সিল যে এটা করছে কিনা। তাহলে কিন্তু আমাদের এই যে কি বলে গভর্নমেন্ট যে রেভিনিউ এক্সপেন্সেস যেটা আছে সেরকম মডেল কিন্তু বাংলাদেশে আছে। পার্বত্য চট্টগ্রামের জেলা পরিষদ কিন্তু অনেক এম্পাওয়ার্ড, সেটা দারুণ মডেল হতে পারতো, কিন্তু সেটাও কিন্তু বাস্তব হচ্ছে না। সেই আলোচনা আমরা যাব, এখন হয়ে গেছে কি এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি দিচ্ছি। প্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকুন। কথা বলছিলাম জনপ্রতিনিধিদের বরখাস্ত গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ, সঙ্গে থাকুন, একটু পরেই ফিরে আসছি। প্রিয় দর্শক, তক্কাতক্কিতে আরেকবার স্বাগত। কথা বলছিলাম জনপ্রতিনিধিদের বরখাস্ত ও গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ। কমরেড খালিকুজ্জামান যদি এই পর্যায়ে বলেন যে স্থানীয় সরকারের সঙ্গে এমপির যে দ্বন্দ্বটা হচ্ছে কাজের, এর আগে দুই একটা কথা এসে গেছে, একটু বলে নেই। কারণ প্রথম হলো যে আমরা এই স্থানীয় সরকার বলতে তো স্তরায়নেরই এখনো কোনো সুনির্দিষ্ট নাই। আমরা যদি স্তর বলি গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ এবং কেন্দ্র, এই ছয়টা যদি বলি, ছয়টা কি আমরা এভাবে আছে স্থানীয় সরকার ব্যবস্থা যদি চায়, তাহলে এটা এখনো পর্যন্ত ওয়েল ডিফাইন্ড নাই, এক নম্বর। দুই নম্বর কথা হলো যা আছে তারাও কি সরকার, অর্থাৎ যেমন দ্য বাজেট, তাহলে এই বাজেট প্রণয়নে তাদের ভূমিকা কী এবং সেটা বাস্তবায়নে তাদের ভূমিকা কী, তার বরাদ্দগত। দুনিয়ার বহু দেশ আছে 50% বরাদ্দ এই স্থানীয় সরকারের মাধ্যমে আসে। এবং এখন যদি কোনো উপজেলায়, কোনো ইউনিয়নে কোনো একটা জিজ্ঞাসা করা হয় যে আপনাদের এখানে বরাদ্দগত, বলতে পারবে না। এবং বিশেষ করে একটা এলাকায় তার প্রধান, যেমন মানুষের ওখানে উৎপাদন, বন্টন, শিক্ষা, চিকিৎসা, হাউজিং, বাসস্থান এবং এগুলি মেইন আইটেম, এর সঙ্গে আরও প্রায় 25-26টা আইটেম আছে। তাহলে এই ক্ষেত্রে তার নেসেসিটি কী, সেই জিনিসগুলি সে উপরের স্তরে দেয়, সেভাবে যাইতে যাইতে পার্লামেন্টে আসে। সেই ধরনের কোনো ব্যবস্থা নাই, জবাবদিহিতা নাই। ফলে এগুলি আসলে আমি আগের জন্য ইনস্ট্রুমেন্ট বলছিলাম। 3 নম্বর যেটা আসে সেটা হলো এমপিদের কোশ্চেন আসছে। অ্যান্ড এমপির কাজ হলো আইন প্রণয়ন করা, তাই তো? কীভাবে করবেন আজ পর্যন্ত আমি দেখি নাই, অত শহীদ সাহেব কিছু মনে করেন না, হয়তো উনি করতে পারেন, কিন্তু আইন প্রণেতার কাজ কি? এটা আইন তৈরি হবে, উনি খরসানি এলাকায় যাবেন, মানুষকে ব্যাখ্যা করবেন, বুঝাবেন যে আইনটা হচ্ছে জনকল্যাণে এই সুবিধা হবে, অসুবিধা হবে, জনগণ মতামত দেবে, সেটা নিয়ে ব্যাক করবেন পার্লামেন্টে, জনগণের পক্ষে দাঁড়াবেন। তাহলে আমলাতান্ত্রিক পদ্ধতি থেকে জনগ্রহণযোগ্যতার জায়গায় আইনকে নিয়ে যাবেন। এই প্রক্রিয়া আজ পর্যন্ত বাংলাদেশে আমরা দেখি নাই, শুনিও নেই। তো ফলে এটা কোনো প্রক্রিয়া হইতে পারে না। তাহলে কেন এটা হয়? বলছে এমপি সাহেবরা যদি ওখানে গমের আলোচনা, আমি এলাকায় গিয়ে কি বলে, আমি তোমার ব্রিজ করে দেবো, এটা করে দেবো, মাদ্রাসা করে দেবো, এইসব কথা বলে, মানুষও প্রত্যাশা করে। এগুলি কেন করে? তাহলে সেই জন্য আমরা বলছি যে প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা করেন, যে একটা পার্টি যে পরিমাণ ভোট পাবে সেই পরিমাণ এমপি হবে, আনুপাতিক নির্বাচন। সেই জায়গায় যাওয়া ছাড়া উপায় নেই, কারণ ওই লোককে তো ওখানে যেতেই হচ্ছে। সেখানে আবার নমিনেশন বাণিজ্য হবে কিনা, পার্টি যাকে নমিনেট করবে সেই কিন্তু পার হয়ে যাচ্ছে। এটা যদি দুর্বৃত্তের হাতে কলম দিল, সে মানুষের পেট ফুটা করে দেবে, সেটা কোনো কথা না। কিন্তু সেটা তার অর্থ এই নয়। সংসদীয় নির্বাচন তো বহু বছর ধরে টেস্টেড, তারপরেও যে ফাঁকফোকর, আবার এই এক্সপেরিমেন্টে যাওয়ার কত এটা দ্বারা এটা মিন করে না। দুর্বৃত্তায়িত হলে পরে সেখান থেকে আমরা মনে করলাম তাহলে এই প্রক্রিয়া বাদ দিব, তা না। গামলায় ছেলেটাকে ফেলে দেওয়া না, ময়লাটা ফেলে দেওয়া। তাহলে এখন এই যে জায়গাটা আছে, এরপরে যদি আমরা বলি যে প্রতিনিধিত্বমূলক নির্বাচনের কথা, আমি যেটা আগে বললাম যে সেটা যদি হয়, তাহলে একটা থাকে যে ওনারা আর ওই গম বিলি করা, ওই লোকাল এগুলি ইন্টারফেয়ার করতে যাবেন না। এখন এর শুধু এটা না, এর সঙ্গে যেগুলি করা, যে এগুলি সরকার হিসেবে, কাঠামো হিসেবে এগুলি দাঁড় করানো,
এবং সে যদি না দাঁড়ায়, কারণ মাঝখানে কি আছে এখন, ধরেন উপজেলা যেটা বললেন যে ইউএনও, এমপি এবং ইলেক্টেড চেয়ারম্যান, তার সঙ্গে আবার পৌরসভা আছে, সিটি কর্পোরেশন আছে, এইসব মিলে এগুলি একটা সিনক্রোনাইজ না, এবং এইগুলির বিধান কার্যক্রম আইনগতভাবে সেগুলি পরিচালনা এবং তাদের শাসন ক্ষমতা অংশীদার হওয়ার প্রক্রিয়া, তাদের জবাবদিহিতা, সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা পালন, আমি এগুলির বিশদ বলছি না, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে ভূমিকা পালন করা ছাড়া, তার মানে এগুলি সাবসার্ভিয়েন্ট এবং এগুলি আসলে কর্মচারী। আপনি নাহলে ছাঁটাই করেন কি করে? এটা দে আর বিহেভিং লাইক দিস, যে তারা একটা কর্মচারী যেমন করে মালিক ছাঁটাই করে, এখানে এইভাবে ছাঁটাই হচ্ছে। আপনি দেখেন 3.5 বছরে বরখাস্ত 375 জন, হাউ ইট ইজ পসিবল, এবং এক সপ্তাহে মেয়র সহ 1 ডজন বরখাস্ত। 2004 সালে 21 জুন সুরঞ্জিত সেনের উপর বোমা হামলার ব্যাপারে যে মামলাটা হয়েছিল, 2017 সালে এসে তদন্ত কমিটি আবিষ্কার করলো যে এইটার সঙ্গে আরিফুল হক জড়িত আছে। এখন সেটা যদি হয় তাহলে আগে এতদিন পরে, তার মানে এটা হলো ভিক্টিমাইজেশন বোঝায়। আমি এটা করতে চাই না, লোক থাকতেও পারে, এটা থাকতেও পারে না, এর অর্থ এই নয় যে এই লোকটা এর সঙ্গে যুক্ত থাকবে না, আমি সে অর্থে বলছি না। কিন্তু যখন এই প্রক্রিয়াটি হয়, আচ্ছা আইপিইউকে এটা যেটা বলছেন যে এখানে যেহেতু দুনিয়ার বিভিন্ন দেশের ইয়েটা আসছে, ফলে এই সময় এসে এটা অবশ্য উনি ঠিকই বলছেন যে আমার ভিতরে গলদ আছে যখন, সেটাকে আমি উল্লেখ করে লাভ করি, এটা সবসময় প্রকাশিত থাকাই ভালো। সেই অর্থে ধরেন এখন যার 2 কান কাটা গেছে রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে পারে, কিন্তু এইটা এই সময় এই জিনিসটা মানুষের কাছে শোভন হবে না, কারণ বলবে যে তাহলে এটা কী ধরনের ব্যবস্থা, হাইকোর্ট থেকে একটা ইয়ে দিয়েছে যে সুপ্রিম কোর্ট থেকে, তাহলে সেই জায়গায় এসে আবার তারপর এখন আবার কোর্ট কিন্তু জাজমেন্ট দিচ্ছে, তার মানে এটা নির্বাহী ক্ষমতার সঙ্গে তাৎপর্যটা কি মনে হয় ঠিক এই সময়ে কেন এটা করা হলো? এটা সময়ের ব্যাপার না, আছে এটা মূল জায়গায় যাইতে হবে, এটা সময়ের ব্যাপার না। এটা এই পর্যন্ত শাসন ক্ষমতা যারা এসছেন তারা প্রত্যেকে, এখন বিএনপির অভিযোগ কোন জায়গায়, আমাদের কেন বরখাস্ত করো, আমরা ক্ষমতায় গেলে আমরা আবার তোমাদের বরখাস্ত করব, তাহলে আমাদের বরখাস্ত করিও না, নীতিগত। ইকবাল ভাই, সেই জন্য আপনারা মুখিয়ে আছেন কিনা আবার ক্ষমতায় গেলে কতজনকে বরখাস্ত করব, এই চলবে কিনা? আসলে আমি যেটা মনে করি যে আমি তো এই দেশের নাগরিক, আর এই দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে কিছুটা তো অংশগ্রহণ করেছি, অবশ্যই এই দেশের প্রতি ভালোবাসা আছে। আমার মনে হয় এই অ্যাটিটিউড কারোই থাকা উচিত না, কারণ এই দেশটা আমাদের, এই দেশটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, এই দেশের মানুষের প্রতি আমাদের একটা কমিটমেন্ট আছে, সেই কমিটমেন্টকে দিকে তাকাই যদি আমরা, তাহলে এই পথে হাঁটাটা খুবই ডিজাস্টারাস হবে। আর যারা হাঁটবে তারা আজকে যেভাবে ধিক্কৃত হচ্ছে তারাও ধিক্কৃত হবে। আমি বিশ্বাস করি না এই জিনিসে, এটা আমি পরিষ্কার করে বলতে পারি। জি উপাধ্যক্ষ আব্দুল শহীদ, প্রথম কথা হলো আমি ওইদিকে বাম দিকে একটু তাকাবো, যেহেতু জাতীয় বাম আর বসে হচ্ছেন আমার বামে। কথা হচ্ছে যে পার্লামেন্টারি প্র্যাকটিসে উনিও এমপি ছিলেন, আমি ছিলাম, হয়তো ওনারাও হবেন বা হইতে পারেন না, এটা ব্যর্থতা নয়, হইতেই পারেন। তো আমরা কিন্তু আইন প্রণয়নটা কিন্তু যেটা প্রসিডিউর বলে নাই, ক্যাবিনেটে যে আইনটা যায় সেটা কিন্তু জনগণের চাহিদার আলোকেই কিন্তু আইন প্রণয়নের জন্য যায়। এরপরে এই প্রক্রিয়া পার্লামেন্টে কিন্তু আসে, যেভাবে নোটিশ হয়, যেভাবে ড্রাফটিং ইউনিটের মধ্যে আসে, যেভাবে রাষ্ট্রপতি যদি অর্থ বিল হয় তিনি স্বাক্ষর দেওয়ার পরে পার্লামেন্টে যাওয়ার নোটিশ হবে, এগুলো। এবং একজন এমপি যখন তার নির্বাচনী এলাকায় বিচরণ করে তখন মানুষের সমস্যাগুলো দেখে যে আইনি সমস্যা কি, বেআইনি সমস্যা কি। এখন একটা আপনি মনে করেন সিআরপিসিতে কোনো একটা ডিফেক্ট হতে পারে, একজন লোকের বিরুদ্ধে মামলা হইতে পারে, নারী নির্যাতন মামলা হইতে পারে, কিন্তু সে দেখা গেলো সে কিন্তু আসলে ওই নির্যাতনের কোনো ধরনের কোনো আওতায় সে পড়ে না, আইনটা কিন্তু তাকে সেখানে ফেলে দিচ্ছে। সো দি ডিফেক্টিভ এরিয়া অফ দ্যাট পার্টিকুলার ল, সেটাকে যদি রিমুভ করতে হয় তাহলে এমপি কিন্তু পার্লামেন্টে নোটিশ দিতে হয়, আসতে হয়, কথা বলতে হয়। আমরা উনি যেটা বলছেন যে আমরা বাংলাদেশের পার্লামেন্ট মেম্বাররা জনগণের সাথে আইন প্রণয়নের ক্ষেত্রে কোনো ধরনের মত বিনিময় হয় না, এই কথাটা সঠিক না। কারণ আমি আমার অভিজ্ঞতায় 26 বছর ধরে আমি যেহেতু পার্লামেন্টে আছি, আমি চেষ্টা করি যে ল মেকিং প্রসেসে হাউ আওয়ার ভোটার্স অর কনস্টিটিউয়েন্ট উইল বি কানেক্টেড উইথ আস, অ্যান্ড দ্য মিডিয়া ইজ ওয়ান অফ দ্য বিগ ব্রিজ বিটুইন দি রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড দেয়ার কনস্টিটিউয়েন্টস। বিকজ মিডিয়া বলে যে আমি কি করি। এই জায়গায় আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে, বলেন। স্থানীয় সরকার ব্যবস্থার এই যে দুর্বলতাটা, যে সে সম্পূর্ণভাবে কেন্দ্রের উপরে নির্ভরশীলতা তাকে দুর্বল করে রেখেছে, ক্ষমতাহীন করে রেখেছে, জনগণের নির্বাচিত প্রতিনিধি হয়েও তাদের হাতে আসলে কিছু নেই। আমাদের এমপিরা ও সব দলের আজ পর্যন্ত এটা ফিল করলো না যে এটা একটা বিল আনা দরকার, আইনি কাঠামোতে আনা দরকার, একটা প্রাইভেট মেম্বার্স বিলও তো আনলো না। প্রাইভেট বিল আনবে যে ইন্ডিভিজুয়াল মেম্বার তার ইচ্ছার উপর নির্ভর করে, কেউ আনলো না, আমি বলি কেউ ফিল করলো। আইন আসছে বিভিন্ন উপায়ে, আইন আসছে, তবে স্থানীয় সরকার ব্যবস্থা আপনি যারা বলছেন ওই স্থানীয় সরকার ব্যবস্থা ট্রান্সফার সাবজেক্ট আর রিটেন সাবজেক্ট দুইটা আছে। যেহেতু ট্রান্সফার সাবজেক্ট অলরেডি ট্রান্সফার টু দ্য লোকাল গভর্নমেন্ট সিস্টেম, তারা লোকালি ট্যাক্সেশন করা অথবা কোনো ধরনের গার্ড বা হাট বা অমুক ডাকঘর এই সেই
সব কিছু তারা কিন্তু ট্রান্সফার সার্ভিস তারা এক্সারসাইজ করে। এখানে এমপিরও কিছু বলার নেই। যেমন এডিপির যে টাকাটা বরাদ্দ হয়, সেখানে আমি এমপি কিন্তু এটা প্রজেক্ট নিতে পারি না। আমার এ পর্যন্ত বলো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওখানে চেয়ারম্যান মেম্বার অথবা তাদের বরাদ্দটা যেভাবে ওই লিস্ট ডেভেলপড এরিয়াতে যেভাবে কনসেশন করার কথা, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা গাইডলাইন থাকে লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রির মাধ্যমে, এই দিকটা কিন্তু ওই আইনে বলা আছে। আবার রিটেন সাবজেক্ট যেটা, যেমন ধরেন ডিস্ট্রিক্ট কালেক্টর, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সে ট্যাক্স ইম্পোজিশন করার তার এরিয়া আছে, ওইটা কিন্তু স্থানীয় সরকারের ব্যবস্থায় কিন্তু তারটা কিন্তু সে নিতে পারবে না। ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার যেমন স্থানীয় সরকারের কিন্তু কোর্ট আছে, আবার একজন চেয়ারম্যান যে বিচার করতে পারে, তার যে আদালত আছে সেটা কিন্তু এমপির নাই। সামাজিক আদালত, সামাজিক আদালত, সেখানে জরিমানা করার 5,000 টাকা জরিমানা করার মতন তার এখতিয়ার রয়েছে। ওই ট্রান্সফার সাবজেক্ট হিসেবে কিন্তু সে আইনি শাসন, সেখানে ওই কনস্টিটিউশন হিসেবে বলা আছে, সেটা করতে পারে। এখন আপনি বলছেন যে আইন, সব আইন কিন্তু যে অ্যাবসলিউট এটা কিন্তু কেউ বলতে পারবে না। আমরা এখনো কিন্তু ব্রিটিশ ওন আইনগুলো কিন্তু আমরা বলতে গেলে অনেকটা হেরিডিটারি ভাবে আমরা অ্যামেন্ডমেন্ট করে বা এইভাবে বা কোনো অর্ডিন্যান্সও কিন্তু পার্লামেন্টের লে হওয়ার পরে এটা কিন্তু আইনের আদালত যেভাবে হওয়া উচিত সেভাবে না করে ওইটা দিয়েই কিন্তু আমরা বিভিন্ন কারণে আমরা চলছি। কিন্তু এরপরেও কিন্তু আমি বলবো, আমি যেহেতু সরকার আছে, এটা বলতে হবে যে আপনি তো সরকারের কথাই বলবেন, কিন্তু অনেক কিছু অবসলিট আইনগুলো কিন্তু এখন মডার্নাইজ করা হচ্ছে, কিন্তু সেটারও আমাদেরও তো জ্ঞানের পরিধিকে আরও ডেভেলপ করে সেখান থেকে এগোতে হবে। তাই স্থানীয় সরকার ব্যবস্থায় যে আইনি মানে যে এখতিয়ার যাদের আছে, সেখানে এমপি তো ওখানে আমি দেখছি কোথাও তো ইন্টারফেয়ার করার সুযোগ না, এমপির কথা বলছি না। সেই হিসাবে আপনাদের বিদ্যুতের জন্য তার কেন্দ্রের উপর নির্ভর করতে হচ্ছে না, বিদ্যুতের মধ্যে বিদ্যুৎ বিভাগ এখন সিস্টেম কি বিদ্যুৎ, এখন পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম যেটা হচ্ছে এলাকায়, কিন্তু তার যে বাইরেজটা যখন ঢাকার থেকে বরাদ্দ হচ্ছে, ওখানে বোর্ড রয়েছে, পল্লী বিদ্যুৎ সমিতির একটা বোর্ড আছে ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তারা কিন্তু তাদের বোর্ডটা তারা বরাদ্দ পৌরসভাগুলোতে পল্লী বিদ্যুৎ সেভাবে কার্যক্রম পল্লীভাতে নাই, কিন্তু বড়গুলো নাই, ছোটগুলোতে আছে। ছোটগুলোতে যেমন আমার শিবমঙ্গল পল্লী বিদ্যুৎ খুব কম জায়গায় আমি সক্রিয়। একটু ইস্তেকভাবে আপনাকে বলি, না, এটা ছোটগুলো। হ্যাঁ, আমরা ওই যে উনি যেহেতু বিদ্যুৎ মন্ত্রী ছিলেন, বললাম তো বড় পৌরসভাগুলো পিডিবি সেই হিসাবে ওই বোর্ড কিন্তু ছোটগুলো সব দিয়ে দেওয়া নির্ধারণ করে। আর এমপিদেরকে জিজ্ঞেস করে আপনার যদি কোনো থাকে তাহলে ডিএলআর দেন আপনি। তখন আমরা কি করি, ওইখানে ওই গ্রামে বিদ্যুৎ যায় নাই, হ্যাঁ বিদ্যুতের। এখন তো আমাদের একটা কথাই আছে যে শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, আমরা কিন্তু একটা বাড়িও বাদ দেবো না, আমরা সোলার দিচ্ছি। আজকে প্রায় 60 লক্ষের উপরে সোলার ইতিমধ্যে আমরা কিন্তু গ্রামগঞ্জে দিয়ে আপনি দিবেন, কিন্তু স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধির সেখানে কোনো চাওয়া নেই। উনার আম্মা বলছিল যে তোমার আব্বার এতদিন মন্ত্রীগিরি কেন্দ্র থেকেই দিচ্ছে, এখন ওই কারণেই যে আমি সোলার পাবো। আর কেন্দ্রেরই খবর দেন। আমি যেটুকু জানি এমপিরা যে বরাদ্দ আমরা টিআর না, যেটা খালেকুজ্জামান যেটা জি জি এটা কিন্তু আমরা চেয়ারম্যান মেম্বারদেরকে দিয়ে দিই, যে বলি যে আপনার এলাকায় আপনি দরখাস্তদের কোন এলাকায় রাস্তা করবেন, কোন এলাকায় আপনি বিদ্যুৎ দিবেন, কোন এলাকায় কি করবেন, টিউবওয়েল পর্যন্ত সেইভাবে দেওয়া হয়। আমরা কিন্তু এখন সরাসরি কারণ দিতে পারি না, তার কারণ হলো আমি তো জানি না তার নেসেসিটিটা কোন জায়গায় আছে। জানলে দিতেন। এটা মনে হয় যে আমিও তো এমপি ছিলাম, আপনার মতো না, তাহলে টাকাটা মারা হয় কোথায়, দুর্নীতিটা কোথায় হয়, সেটা যদি একটু বলেন। সেই খবরগুলো দেখি আমরা। এখানে হচ্ছে ইন্টারফারেন্সের কথা বলা হচ্ছে। ইন্টারফারেন্স যেটা হয়ে গেছে, এখন যেটা হয়ে গেছে, টাকা মারা বিষয়টা উনি বসেন না, সেই খবরগুলো তো আমরা দেখি আসলে। উনিও বসেন গুরুত্বপূর্ণ না, কথা বলছেন। আমিও বসি নাই, এবং আমার যে ওয়াইফ এমপি ছিল সেও কোনোদিন বসেনি উপজেলায় যায়, কিন্তু আমাদের কলিগরা বসে। দ্যাট ইজ দ্য রিয়ালিটি, এটা স্বীকার করতে হবে আমাদের। বসে উপজেলার চেয়ারম্যানকে গাইড করে, তারা উপজেলার ভাগ নেয়, তারা উপজেলার চেয়ারম্যানকে চাকরি বাকরি করে। দুর্নীতি প্রসঙ্গ আসলে না, আমি তো 100 ইউজ করেছি। না, না, 100 ইউজ করেছি। এটা করে উপজেলা চেয়ারম্যান সেইটার ব্যাপারে আই মাস্ট সে স্পেড ইজ এ পেস। সেইটার ব্যাপারে হচ্ছে যে ফিউ এমপি এটা ইন্টারফেয়ার করে না, কিন্তু বেশিরভাগই করে। জি, যে নিয়ে আমরা আরো কথা বলব। প্রিয় দর্শক, এই পর্যায়ে আরেকবার বিরতি নিচ্ছি। কথা বলছিলাম জনপ্রতিনিধিদের বরখাস্ত ও গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকরণ নিয়ে। আমাদের সঙ্গে থাকুন, একটু পরেই ফিরে আসছি। প্রিয় দর্শক, তক্কাতক্কিতে আরেকবার স্বাগত। কথা বলছিলাম জনপ্রতিনিধিদের বরখাস্ত ও গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকরণে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। জি, ইশতিয়াক ভাই যদি বলেন, স্থানীয় সরকার আসলে শক্তিশালী হচ্ছে না। না, স্থানীয় সরকারের ইন্টারফারেন্সটা উনি যেটা বলছেন যে আমরা শুধু এমপির কথা বলছি, এই ইন্টারফারেন্সটা কিন্তু এমপির দিক থেকে শুধু না, তারপরও হয়তো একজন আব্দুল শহীদ, একজন ইকবাল হাসান মাহমুদ টুকুকে দিয়ে আপনি জাজ করতে পারবেন না। টুকু ভাই নিজেই বলছিলেন প্রচুর এমপি রয়েছেন। আমি তো অন্তত সাংবাদিক হিসেবে 100 নিউজ করেছি গত 6 বছরে যে এমপির কারণে উপজেলার চেয়ারম্যান অফিসে যেতে পারে না।
এমপি তার লোকবল দিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যানকে চর থাপ্পড় মেরেছে। এই ঘটনা তো প্রায় সময় আমাদের করতে হয়। কারণ কি, তিনি সেখানে বসে খবরদারি করতে চান। উপজেলা চেয়ারম্যানের কিন্তু স্ট্যাটিউটরি পাওয়ার আছে টু ডু সামথিং, সেইটা তার হাতে নিয়ে নেবেন বলে। এবং এটা কেন হচ্ছে? এটা হচ্ছে যে আমরা সিস্টেমটাকে এত কেন্দ্রিক করে রেখেছি। যেমন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। যে কোনো সময় যে কোনো পৌরসভার চেয়ারম্যান বলেন, উপজেলা চেয়ারম্যান বলেন, কিংবা সিটি কর্পোরেশনের মেয়র বলেন, তাকে বরখাস্ত করে দিতে পারেন যে কোনো একটা ক্লজ দেখিয়ে। এই জায়গাগুলো আমার মনে হয় পরিবর্তনের সময় হচ্ছে। আমরা গণতন্ত্রকে তো অনেক দূর নিয়ে যেতে চাই, সেই কারণে আইপিও সম্মেলন দেখেন বাংলাদেশে হচ্ছে। সরকারকে ধন্যবাদ জানাই যে এরকম একটা সম্মেলন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এত বড় আয়োজন আর হয়নি। 1355 জন বাইরের দেশের প্রতিনিধি, 131টা দেশ থেকে 50-এর উপরে দেশের জাতীয় গর্বের স্পিকার। ব্যাপার আসলে, অবশ্যই, এবং কিছুদিন আগে আমরা গ্লোবাল ফোরাম ফর মাইগ্রেশন ডেভেলপমেন্ট কনফারেন্স ঢাকায় করেছি, 70টা দেশ থেকে লোক এসছে। এই গ্লোবাল কানেক্টিভিটির জন্য এগুলো আমাদের প্রয়োজন। কিন্তু গ্লোবালি, এবং এটা বাংলাদেশের একটা ফেস লিফটিং এফোর্ট, বাংলাদেশের যে ভাবমূর্তির সংকট সেখান থেকে বের করে নিয়ে আসা। কিন্তু আমাকে তো সামনের দিকে তাকাতে হবে। যখন এই পার্লামেন্টারি ইউনিয়নের কনফারেন্সে বলা হয় গণতন্ত্রকে প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে, তখন কিন্তু স্থানীয় সরকারের গুরুত্বটা কতটা অন্তর দিয়ে ফিল করে আর কতটা খাতায় লেখা হয়, এটা কিন্তু একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা তো শুধু বড় বড় সম্মেলন আয়োজন করব, বড় বড় কথা বলবো, কিন্তু আমাকে কিন্তু আসলেই ক্ষমতায়নের কথাটা ভাবতে হবে। যে কারণে দেখেন ঢাকা সিটি কর্পোরেশন, এটাও তো স্থানীয় সরকারের একটি প্রতিষ্ঠান। মেয়র কোনো কিছু করতে পারে না ওয়াসা, পিডিবি, পেট্রো বাংলা, পুলিশ, তাদের সহযোগিতা ছাড়া। এবং এই প্রত্যেকটা হলো কেন্দ্রীয় সরকারের সংস্থা। তারা বৃদ্ধাঙ্গুলি দেখায় মেয়রকে, নির্বাচিত প্রতিনিধিকে, তাদের সহযোগিতা পায় না। মেয়র হানিফ তো এই মেট্রোপলিটন গভর্নেন্স সিস্টেমের কথা বলতে বলতে মারাই গেলেন। এটা এখন আর কেউ ভয়ে কথাটা উচ্চারণ করে না। অথচ সিটি গভর্নেন্স ইজ এ সিস্টেম, সারা পৃথিবীতে আছে। আমরা বাংলাদেশে শুধু দেখতে পারলাম না এটা। জি, কমরেড খালেকুজ্জামান, আমরা সামনে তাকাতে যাই কিভাবে এটাকে আরো শক্তিশালী করা যায়, যেটা আজকে বলা হয়েছে যে সংসদ কিভাবে শক্তিশালী করা যায় এবং গণতন্ত্রকে কিভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায়। সেটা তো আমরা একভাবে বললাম যে বিশেষ করে যে আইনগত এটা দরকার কাঠামোগতভাবে, অর্থাৎ এখানে প্রথম সুনির্দিষ্ট করা দরকার যে স্থানীয় সরকারের কাঠামো কয়টা হবে, কি 4 না 6, এবং তারপরে যে সবটা মিলে হলো একটা সরকার। অর্থাৎ এখানে একটা সেন্ট্রাল এক্সিকিউটিভ বডি আর নিচে দিয়ে কতগুলি সাবসার্ভিয়েন্ট অর্গানাইজেশন, এরকম না। তাইলে একদম যে গ্রাম থেকে শুরু করে কেন্দ্র পার্লামেন্ট পর্যন্ত সবটা মিলেই, যেমন একটা মানবদেহ যেমন তার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আছে, তেমনি সমস্ত শরীর মিলেই একটা মানবদেহ। তাহলে এখানে আমাদের কিন্তু এই ধারণাটাই প্রথম দেওয়া হয়েছিল, যেটা একটু ব্যতিক্রম বলে ওনারা সবাই দাবি করে, যে জনগণের ক্ষমতায়ন একদম সর্বনিম্ন থেকে তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সেখানে আসলে জনগণের ক্ষমতায়নটা নিশ্চিত করা হবে। যদিও আমরা আলোচনার সময় আমাদের শাসকরা বা যারাই বলেন যে আমরা ক্ষমতায় গেছি, তারা এটা বলে না যে জনগণের ক্ষমতায়নের পক্ষে আমরা কাজ করছি। আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের যে ভাষা, আমাদের চলাফেরা, ভাবভঙ্গি, এগুলির মধ্যে হয় না যে তারা আসলে জনগণের ক্ষমতায়নের বা জনগণের পক্ষে কাজ করছেন, মতামত অফ দি পিপল, ফর দি পিপল, বাই দি পিপল, এসব কথা কোনো মানে আছে কিনা। আর যেটা বলছেন যে পার্লামেন্টে আইনের কথা যেটা আমি বলছিলাম, সেটা ঠিকই। শহীদ সাহেবের মতো লোকজন হয়তো 10 জন জানে, কিন্তু এই যে 2008 সাল থেকে 2016 সাল পর্যন্ত কয়টা আইন পাস হয়েছে পার্লামেন্টে। এখন এই যে আইনগুলি, এই 20-এর উপরে বা 21টা, এক্স্যাক্টলি আমার নাম্বার খেয়াল নেই। এখন এই আইনগুলি সম্পর্কে কয়জন এমপি তার এলাকায় গিয়ে ব্যাখ্যা করেছেন, এবং কয়জন এমপি বলতে পারবেন কি আইন পাস হয়েছে। তো ফলে এখানে আইনসভার সদস্য হিসাবে এবং এখানকার যে রাষ্ট্রীয় নীতিমালা, সেই শিক্ষানীতি, যেমন আজকে শিক্ষানীতির প্রশ্ন যেটা আসছে যে হেফাজতে ইসলামের দাবি অনুযায়ী শিক্ষার সিলেবাস যখন কারিকুলাম ঠিক হচ্ছে, পার্লামেন্টে কয়জন এমপি এই বিষয় নিয়ে কথা বলেছেন? তাহলে এখন এই যে এটা তার দায়িত্ব না, কারণ উনি তো নীতি নির্ধারণের বিষয় করবেন এবং আইন প্রণয়ন করবেন। তাহলে আমাদের সেকুলারিজমের কথা বলা আছে, আমাদের শিক্ষানীতির প্রশ্ন পরিষ্কার বলা আছে, সেই জায়গায় আপনি হিন্দু এবং নাস্তিক এই ধরনের লোক যদি, তাদের লেখা বাদ দিতে হবে। রবীন্দ্রনাথের মতো লোকের লেখা বাদ যাবে, নজরুলের কিছু লেখা বাদ যাবে, কিছু যুক্ত। এই কাজগুলি যখন করছে, তখন একজন জনগণের প্রতিনিধি সে একটা পার্লামেন্টে বসে উনি একটা কথা বলছেন, বলেন নাই। তাহলে এই কেন আবার এর মধ্যে 70 ধারা যদি থাকে, তাহলে সেখানে আপনি বলছেন যে সেখানে যদি আপনি শাসক দল, যে দল থেকে টিকিট পেয়েছেন, তার বিরুদ্ধে কথা বলে আপনার বেশি বাতিল হয়ে যাবে। 70 ধারা কথা বলা যাবে না, ভোট দেওয়ার ব্যাপার। আর ভোট আপনি দিবেন না, ভোট দিতে পারবেন তো পার্লামেন্টের ভিতরে, পার্লামেন্টের বাইরে কি বলতে পারে? বাইরে তো 70 নাই, সেই তো কালচারের ব্যাপার, সংস্কৃতি। বাইরে 70 হলো মানসিক ভাবে, মনস্তাত্ত্বিক ভাবে। ইকবাল ভাই যদি বলেন, সামনে তাকাতে যাই,
স্থানীয় সরকার কি এইভাবেই থাকবে না শক্তিশালী হবে? না, স্থানীয় সরকার শক্তিশালী করতেই হবে, গণতন্ত্রকে মজবুত খালেক ভাই করতে বলেছেন যে পাবলিক বাজেট তো হয় না, পাবলিক হিয়ারিং হয় না, ওপেন বাজেট হয় না, সেগুলো কিন্তু একটা মডেল ইউপিতে আমরা দেখেছি। এগুলো পাবলিক বাজেট, এগুলো তো পরের কথা। জি, প্রথমত হলো ক্ষমতায়ন করাটা। না ক্ষমতায়ন তো এইভাবে হবে যদি আপনি ওপেন বাজেট করেন, জনগণকে নিয়ে বাজেট করছেন। আমাদের দেশে এই জবাব আপনি করছেন পাবলিক হিয়ারিং করে, ভারতে কিন্তু করে, কেরালাতে করে, আমরা দেখেছি। পাবলিক হিয়ারিং তো আমরাও করি। আমরা যে এমপিরা আছি, আমরা ওই 1 বছর 1.5 বছর যাওয়ার পরে আমরা ওই সবাইকে ডেকে নিয়ে এসে, হলের মধ্যে ডেকে বিভিন্ন ইউনিয়ন থেকে লোকজন ডেকে নিয়ে এসে, আমি কি করেছি, আমার সম্বন্ধে কোনো কমপ্লেন আছে নাকি বলো। এটা আমরা এখানে আমাদের দেশে এখন এমপিরা এটা করে, কিন্তু যেটা নিয়েও কথা বলা হচ্ছে, খবর কিন্তু আমরা পাই না যেরকম এমপিরা করে। নিউজে আসে না, কিন্তু এটা করা হয়। আমি বলছি এটা করা হয়, আমি নিজেও করেছি, আমরা উনিও করেন, রেগুলার করতে। আমরা যখন কনস্টিটিউয়েন্সি ঘুরতে যাই, আমরা যখন কনস্টিটিউয়েন্সি যাই, তো আমরা বলেই দিই যে আমরা এই অমুক ইউনিয়নে ওই জায়গায় ওই মাঠে বসবো, তোমরা লোকজন নিয়ে হাজির হও থাকো আর কি। তখন ওই লোকজনের কাছে প্রশ্ন করে। আর এটা মনে করেন না আপনারা যে যারা ভোট দেয় তারা নিশ্চুপ থাকে, এমপি সাহেবকে তারা কষ্টলানি দেয়, খুব কষ্টলানি দেয়। তো পাবলিক হিয়ারিং গুলো হচ্ছে, আমরা এমপি হচ্ছে, আমরা আমাদের রাত 12টার সময় এসে আমাদের জবাবদিহি করতে হয় যে অমুক জায়গায় আপনারা বলে আসছেন, এটা হয়ে আমাদের এটা হয়েছে। আমরা ইয়েতে আমি একটা ব্রিজ করছি, আগে বন্ধ করে রাখলো রাস্তা, আমার কাছে রাত্রেবেলা সব লোকজন এসে আমার বাড়ি ঘেরাও করছে, এই আপনি এটা ব্রিজ খুলে দিচ্ছেন, এইখান থেকে পানি যেতে আমাদের গ্রাম উঠে যাবে। এমপির কাছে ব্রিজে থাকলোই কিন্তু, হ্যাঁ থাকে তো, এখন সেটা আমি বলছি যে এই সিস্টেমটাকে প্রত্যাশাও করছে। আমি ওই জায়গায় তো যাচ্ছি যে এই সিস্টেমটাকে যদি লোকাল গভর্নমেন্ট, আপনারা ডিস্ট্রিক্ট কাউন্সিল করা হয়েছে, উপজেলা করা হয়েছে, এই সবগুলোকে যদি যতক্ষণ পর্যন্ত ইন্ডিপেন্ডেন্ট না করা হবে, ততক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক যে প্রাতিষ্ঠানিক রূপ, খালি পার্লামেন্টে আসলাম আমি এমপি ভোট নিয়ে, তাহলে গণতন্ত্র হলো না। স্তরবিন্যাস যদি ঠিক মতো না করা হয়, তাহলে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ আসতে টাইম লাগবে। এটা সেই জন্য আমি মনে করি যে ভবিষ্যতে যারাই সরকারে আসুক না কেন, তাদের একটা কমিটমেন্ট করে আসতে হবে যে আমাকে এই কাজ করব, তাদের ম্যানিফেস্টো থাকতে হবে। আমি এটা মনে করি আর কি। জি, আপনাকে শেষ করবো, আমরা একটু ফরওয়ার্ড লুকিং হতে চাই, সামনে তাকাতে চাই। আমরা তো আসলে স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে আমরা তো দুর্বল হওয়ার পক্ষে তো কেউই নাই, এবং আমরা এ পর্যন্ত ততটুকু অগ্রসর হয়েছি। আমরা কিন্তু সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থার কারণেই এগুলো সম্ভব হয়েছে, না হলে কিন্তু আমরা ওই যে তিমিরে ছিলাম সেখানে তাকাই বোধহয় আমাদের কপালে সেরেই থাকতো। তো এই উন্নতিটা কিন্তু আমরা যদি সামনে রেখে আমরা যে বলতে চাই যে আমরা তো এখন ইউরোপ বা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি লোকাল গভর্নমেন্ট সিস্টেমে তো যেতে পারবো না, বাট টিল দেন উই হ্যাভ দ্য এক্সপেকটেশন অন্তত আমরা লোকাল ট্যাক্সেশন সিস্টেম আরও যদি পাওয়ারফুল হয়, রেভিনিউ আর্নিং যদি আরও সাফিসিয়েন্ট হয়, তাহলে উই ক্যান মেক আওয়ার ওন বাজেট। যেটা উনি যেটা বলছেন, খালেক ভাই যেটা বলছেন, বা আমাদের মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আমরা স্থানীয় সরকার ব্যবস্থায় বাজেট পদ্ধতি, যেমন আমি চেন্নাইয়ের একটা অনুষ্ঠান আমাদের জেলায় হয়েছিল, সেখানে কিন্তু বাজেট কীরকম হবে জনগণের মতামত নিয়ে সেখানে আমি কিন্তু প্রধান অতিথি ছিলাম। আমি বলছি যেখানেই যে মতটা আছে সেই মতটাই কিন্তু আমি পার্লামেন্টে রিফ্লেক্ট করব, এবং আমার বক্তৃতার মধ্যেও কিন্তু সেটা বলছি, এবং তোর মধ্যে কিছু কিছু বিষয়ে সেটা স্থানীয় সরকার নির্বাচনটা কিন্তু পার্লামেন্টারি করা সম্ভব, কিন্তু আমরা করে ফেলছি প্রেসিডেন্সিয়াল। একজন ব্যক্তিকে অন করছি যে চেয়ারম্যান কিংবা মেয়র হলো আসল, সে আমার লোক, তারে প্রতীক দিচ্ছি, বাকি সবাই কাউন্সিলর মেম্বারকে কেউ চিনছে না, কেউ চিনছে না। সার্ভিস প্রোভাইডার ওরা হচ্ছে ওয়েস্ট সবচেয়ে বেঙ্গলে যে কাছে, সিস্টেমটা ওরাই আছে যে কাছে। তারা আগে নির্বাচিত হবে, তারা নির্বাচন করবে তাদের, সেই পার্টিসিপেটরি সিস্টেমটা কিন্তু আমরা করতে পারি। না, আমরা ওয়েস্ট বেঙ্গল স্টাইলে যেতে পারি। না, যে কোনো ধরনের সিস্টেম যাওয়ার আগে ওয়েস্ট আপনি তো বেঙ্গল অবশ্যই স্টাইল সাকসেসফুল আপনার পারিপার্শ্বিক অবস্থাকে যদি আপনি স্টাডি করেন, দেখেন বা ফলো করার চেষ্টা করেন, তাহলে তো একটা সময় আসবে কোনো না কোনোভাবে তো আপনি ওইটার থেকে এখানে আসছেন। জেলা আজকে ব্রিটিশ পার্লামেন্টে 1200 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টের সিস্টেম ডেভেলপ করছে, কিন্তু সেখানে প্রায় 6 জন স্পিকারকে হত্যা করা হয়েছে, এবং ঘুরে ফিরেই আসি বাংলাদেশের স্পিকার মারা হয়েছে। এই কদিন আমি ইউটিউবে দেখলাম প্রায় 6টা পার্লামেন্টে হাতাহাতি, মারামারি, কিল ঘুষি অভাব নাই এই কদিনের মধ্যে। ব্রিটিশ পার্লামেন্টে রক্ত আছে। তো সেই কারণে আমরা সবসময় কিন্তু, আমি সাংবাদিকরা আমাদের নিয়ে ভালো আলোচনা করবেন, সমালোচনা করবেন, ঠিকই আছে, কিন্তু আমরা যে ভালো জিনিসটা করতেছি সেটা তো অবশ্যই আমরা আজকে এই যে আমরা এসডিজির যেটা অ্যালাইনমেন্টে যেটা 7-5-year প্ল্যানিং, এই যে 17 গোলস, আমরা 15 থেকে 17 গোলসে যাচ্ছি, 30তে যে আমরা এসডিজি রেশিওটা, ডিসক্রিমিনেশন রেশিও অথবা আমরা যে ইনইকুয়ালিটি রেশিও সেটা যাতে কমিয়ে আনা যায়, সেটাই হচ্ছে এসডিজি। তো সেই এসডিজির ব্যাপারে যদি আমরা সরকার যে আজকে 7.11% যদি আমাদের গ্রোথ রেট হয়ে থাকে, তাহলে আমরা তো যখনই আমরা দেখি গ্লোবাল ইকোনমির
3.2 সামথিং বোধহয়, গ্লোবাল ইকোনমির এভারেজ স্ট্যান্ডার্ডটা হচ্ছে গ্রোথের 3.2 সামথিং। সেখান থেকে আমরা এই পর্যায়ে আসছি। চারজনকে ধন্যবাদ আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আমরা মনে করি তর্কহীন আর প্রশ্নহীন সমাজ মানে মৃত সমাজ। সমাজ, অর্থনীতি ও রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য দরকার চলমান ঘটনার অনুপুঙ্খ বিশ্লেষণ ও নির্মোহ আলোচনা, দরকার প্রাণবন্ত বিতর্ক মুক্ত প্রান্ত সংলাপ। আমরা বিশ্বাস করি বুদ্ধিবৃত্তিক বিতর্ক সৃজনশীল হবে ঠিকই, কিন্তু কখনো কখনো তা নির্মম হতে পারে। তক্কাতক্কি তেমন একটি বুদ্ধিবৃত্তিক মঞ্চ নির্মাণে প্রয়াসী। অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে ইমেইল করুন তক্কাতক্কি@দীপ্ত.tv-তে। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং দীপ্ত টিভির সঙ্গেই থাকুন।